স্ক্রিপ্ট যে কোনো বিষয় থাকার দরকার আছে। স্ক্রিপ্ট না থাকলে এভাবে গোছায় আর কি বলা যায় না। যদি অবজেক্ট অথবা এলিমেন্ট যদি থাকে কোনো বিষয় আপনার সামনে থাকে, সেই বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন। যেমন আমার ফ্যান ঘুরতেছে উপরে, আমি ফ্যান নিয়ে আমি 2-4টে কথা বলতে পারি, কিন্তু উইদাউট যদি আমার ফ্যান যদি না থাকে, আমি উইদাউট ফ্যানে আমি কথাবার্তা বলতে গেলে আমার অনেক কিছু মিস্টেক হয়ে যাবে। আর সাথে সাথে যদি আর একটা বিষয়, যদি অবজেক্ট এলিমেন্ট যদি নাও থাকে, আমি নির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলছি, সেটা সুন্দর করে সাধারণ থাকলেও সেই বিষয়ে 2-4টা কথা বলা যাবে। এটা হচ্ছে স্ক্রিপ্ট, না এটা ইনফর্মাল স্ক্রিপ্ট। ফর্মাল স্ক্রিপ্ট দরকার নেই। ফর্মাল স্ক্রিপ্ট বলতে কি পুরো একেবারে জিনিসটা সাজানো একেবারে পুরো লাইন বাই লাইন থাকবে এরকম না। যেমন আমরা প্রেজেন্টেশন দিই, প্রেজেন্টেশনের মতো ভিডিওটা একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনে যেমন টুকিটাকি ছোটো ছোটো বিষয়গুলো, অবজেক্টগুলো এরকম লেখা থাকে। যেমন আমি যদি প্রেজেন্টেশন দিই গরুর উপর, তাহলে প্রথমে গরুর হাতের উপর একটা দেবো, গরুর কানের উপর দেবো, গরুর পার উপর দেবো, গরুর মুখের উপর দেবো, গালের ভিতর কী কিছু দাঁত আছে, এই সব বিষয় দেখা যাচ্ছে কি যে আমরা একেবারে পর সাদা যাবো। হ্যাঁ, তাহলে গরুর উপর প্রেজেন্টেশন দিতে গেলে যেমন ওই পার, তারপরে মাথা, তারপরে আসা লাগবে আমার সে ইসে পেটে, তারপরে গরুর সে লেজ। এই যে ধাপে আমরা কথা বলবো, এই প্রত্যেকটা বিষয় অন্তত আমার সিগনিফিকেন্ট করা লাগবে। যদি আমি প্রথম মাথা থেকে শুরু করি, তাহলে মাথায় গরুর মাথার ভিতর কী কী আছে, 2টা শিং আছে, 2টা চোখ আছে। হ্যাঁ, কিন্তু গরুর যদি আমি যদি ওরকমভাবে কোনো প্ল্যান যদি না থাকে পারফেক্ট, তাহলে তো আমি ওই গরুকে একবার লেজে যাবো, একবার দেখা যাচ্ছে গরুকে ঘাস খায় তাই বলবো, আরেকবার বলবো যে গরু নদীতে ছেড়ে দিতে হবে, নদীতে গোসল করবে। এই যে বিষয়গুলো এলোমেলো হয়ে যাবে, এলোমেলো করা যাবে না। তাছাড়া আমার দেখা যাচ্ছে কি যে নির্দিষ্ট কোনো গাইডলাইন যদি না থাকে, তাহলে ওইটা আর কি আমার মিস্টেক হয়ে যাবে অনেক কিছু। ঠিক আছে, আমরা বর্তমানে কিছু স্ক্রিপ্টবিহীন হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের স্ক্রিপ্ট নেই, হ্যাঁ, তাদের নিয়ে কিছু কথা বলি। স্ক্রিপ্টবিহীন কন্টেন্ট, তাহলে ফাজলামি কন্টেন্ট লাগবে। ওই যেমন বাংলাদেশে বড় যেসব ইউটিউবার আছে বর্তমান, ওই যে কী করতেছে, লাফাই পড়তেছে নদীতে, এরপরে আবার দুম করে চলে যাচ্ছে, এর পাশায় ও বাড়ি মারতেছে, হ্যাঁ, একটা মহিলার বলৎকার করতেছে, এই টাইপের উল্টোপাল্টা ভিডিও। এই সব ধরনের স্ক্রিপ্ট তো, এদের কোনো স্ক্রিপ্ট তো কোনো না, ঠিকঠাক নাই। মানুষ দিয়ে আবার এসবই খায়, তাদেরকে আমরা কি বলবো? দর্শকদের, সেসব দর্শকদের কি বলবো আমরা? বাংলাদেশের দর্শকই ভাই এরকম। বাংলাদেশে বর্তমানে কোনো শিক্ষিত তেমন দর্শকের সংখ্যা কম। আপনি দেখবেন যে যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা বর্তমান বাংলাদেশে আছে, ভালো মানের কন্টেন্ট বানাচ্ছে, যারা শিক্ষিত কন্টেন্ট বানাচ্ছে, শিক্ষিত যারা লোকজন দেখবে, যাদের ভিউয়ার্স আছে, যারা শিক্ষিত লেভেলের ভিউয়ার্স, এটা কিন্তু খুব কম সংখ্যক। হ্যাঁ, কিন্তু ওই যারা বাচ্চারা দেখতেছে, বুড়োরা দেখতেছে, অশিক্ষিত, এখন ঘরে স্মার্টফোন, হাতে স্মার্টফোন ওপেন করতেছে, ওইটা হচ্ছে ওকে অ্যালগরিদম ওইটা শো করতেছে, ওইটা খুব ইন্টারেস্টিং দেখা যায়, থাম্বনেল দেখাচ্ছে, ওই ক্লিক করতেছে। কিন্তু এরকম না যে ওইটার জন্য ওর ওই উদ্দেশ্য, ওই ভিডিওটা দেখার উদ্দেশ্যে সে ইউটিউবে আসছে, তার সামনে আসছে জাস্ট এই কারণে সে ক্লিক করতেছে, ওটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে এই কারণে। কিন্তু ওখান থেকে শিক্ষার কিছু নেই। শিক্ষণীয় ভিডিও বানাতে গেলে আপনার ওইরকম সুন্দর স্ক্রিপ্ট লাগবে, সুন্দরভাবে সাজানো লাগবে, সুন্দর অবজেক্ট লাগবে, সুন্দর এডিটিং করা লাগবে। কিন্তু ওদের এডিটিং ছাড়াও চলে, এই কারণে ভিডিওগুলো অশিক্ষিত মানুষগুলো দেখে জাস্ট এই। এই যেমন বর্তমানে রিপন মিয়া, তার ভিডিওতে কি এমন কিছু ইনফরমেটিভ কিছু আছে, কিন্তু মানুষ সেই ভিডিওগুলো দেখে বলতেছে যে না, রিপন মিয়ার খুব সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর, তার ভিডিওগুলোতে মানুষ উপকৃত হচ্ছে, বা এই বিষয় নিয়ে আমরা কিছু কিছু বলতে পারি না এই রিপন মিয়াকে নিয়ে, বা এরকম? অবশ্যই রিপন মিয়াকে আমরা কিছু বলতে পারি। রিপন মিয়ার এখন তার এখন ভাইরাল মুখ হয়ে গেছে। আমরা দেখেছি আগে পরে, কিন্তু অনেকেই কিন্তু ভাইরাল হয়েছে, এরকম ভাইরাল হয়েছে মুখ নতুন করে। যেমন ভাইরাল সিদ্দিক চোর হয়েছে, তারপরে হচ্ছে যে ইন্ডিয়ার বাদাম, হ্যাঁ, বাদাম বিক্রেতা হয়েছে। কিন্তু এরা কিন্তু ওইভাবে কিন্তু ফ্লুয়েন্স ধরে রাখতে পারি নাই, ফেস ভ্যালু কিন্তু ছিল এদের, ফ্লুয়েন্স ধরে রাখতে পারি না। সেদিক দিয়ে রিপন মিয়া কিন্তু আসলে প্রশংসাযোগ্য। তারপর আরেকজন ছিল যে বাংলাদেশের কাফি ছিল, কাফি এখনো মোটামুটি সে কন্টিনিউ করতেছে, তবে সেরকম আর নেই, কিন্তু রিপন মিয়া কিন্তু এখনো কন্টিনিউ করে যাচ্ছে। এটা একটা আসলে প্রশংসনীয় বিষয় যে সে একজন অশিক্ষিত মানুষ হিসেবে, একজন ওইভাবে ইলিটারেট মানুষ হিসেবে সে যে এই পর্যন্ত আসতে পারতেছে, সে যে কন্টিনিউ করতেছে, এটা প্রশংসনীয় কথা হবে। তুমি লুঙ্গি বলো না, আমি লুঙ্গি বলি। লুঙ্গি মানে কি? লুঙ্গির বিষয়টা বুঝলাম না ভাই। রিপন মিয়া তো এখন খুবই ভাইরাল, এটা তো বলার তো কিছু নাই। হ্যাঁ, কিন্তু এই যে ভাইরাল যে ট্রেন্ডটা, এটা ধরে রাখাটা কিন্তু অত সহজ না। হঠাৎ করে ভাইরাল অনেকেই হয়ে গেছে, অনেকেরই মুখ চলে আসছে, অনেকে অশ্লীলতার মাধ্যমে ভাইরাল হয়েছে, অনেকে আবার ভালো কাজ করে ভাইরাল, যেমন কাপল ব্লগিং অশ্লীলতা ছড়াচ্ছে প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, মনে হচ্ছে এগুলো কিন্তু সব সামাজিক অবক্ষয়। হ্যাঁ, আমরা যেমন ওই যে সরাসরি যদি এখন কেউ ইউটিউবে যে যদি কেউ পর্ন ভিডিও দেখে, ওইটা যেমন দেখা যাচ্ছে ওটা হচ্ছে হার্ড পর্ন, এটা হচ্ছে সফট পর্ন। এখন নির্দিষ্ট কোনো বিষয় যদি কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে আমার মনে হয় কি যে সেটা অবশ্যই শিক্ষণীয় বিষয় হওয়া দরকার আছে। কিছু মূল্যবোধ না থাকলে মানুষকে লং টাইম ধরে রাখাটা এটা মনে হয় কঠিন হবে।
সাময়িক সময়ের জন্য কেউ যদি উল্টোপাল্টা কাজ বাজ করে যদি ভাইরাল হয়ে যায় তাহলে তারপরেও খুবই কম সংখ্যক মানুষ আছে যারা সেটা কন্টিনিউ করতে পারছে। তো ভালো, ইন্ডিয়ায় যেমন অনেকেই হয়েছে, ঠিক আছে, অনেক গান গেয়ে হয়েছে, অনেকে বাদাম মালা হয়েছে এরকম, কিন্তু বাংলাদেশেও তো অনেকেই আছে, বাংলাদেশেও অনেকেই আছে, কিন্তু ওইভাবে কেউ ধরে রাখতে পারে না লং টাইম, তেমন কোনো কিছু করতে যেমন পারে না। অনেক কাপল ব্লগার আছে যারা রাতে একটা লিঙ্ক ভাইরাল করে দিলে দিনে ভাইরাল হয়ে গেছে, দিনে ভাইরাল হয়ে গেছে, তারপরে এখন তারা লাখ লাখ টাকা ইনকাম লাখ লাখ করতেছে টাকা মাসে। income। অনেকের আছে 30-40 লাখ টাকা ইনকাম, 10 লাখ টাকা 20 লাখ টাকাও ইনকাম আছে অনেকে মাসে, অনেকে শুনি যে কোটি টাকাও ইনকাম আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে কতটুকু তারা সমাজের জন্য মূল্যবোধ তৈরি করতে পারতেছে। তারা অনেকে এখান থেকে অশিক্ষা যদি বিস্তার করে তাহলে তো লং টার্মে তো এটা তো খুব খারাপ একটা বিষয় হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশে এরকম অনেকে আছে না, কন্টেন্ট যদি ভালো কিছু না প্রোভাইড করে, কিন্তু খারাপ কিছু যেন না প্রোভাইড করে, এইটা হচ্ছে বিষয়। রিপন মিয়া যাই করে না কেন ভালো কিছু না দিতে পারলেও সে কিন্তু খারাপ কিছু ছড়াচ্ছে না। এই টাইপের যদি কন্টেন্ট ক্রিয়েটার যদি পাওয়া যায় আসে যদি সমাজ, তাহলে সেটা খুব একটা খারাপ না, মানুষ দেখুক, তার জন্য তার সেটা বিরোধের কথাবার্তা শুনে মজা পায়, তার আচার আচরণ দেখে, তার চলাফেরা দেখে মজা পায়, এটা ঠিক আছে। কিন্তু তার আপনার উইদাউট কোনো জ্ঞান নেই, আপনি দেখা যাচ্ছে কি ল্যাংটাও একটা যদি কেউ নাচ দেয়, এটা কোনো ভালো কোনো বিষয় না। হ্যাঁ, ভালো বিষয় অন্তত শিক্ষণীয় কিছু না থাকলেও অশিক্ষণীয় যেন কিছু যদি না হয়, এই দিকে অন্তত মানুষের বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরদের আর কি ইয়ে করা উচিত, এই বিষয়ে আর কি সচেতন থাকা উচিত। তোমার সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় এখন সব কিছুই মানুষের কাছে মানে খুব সহজলভ্য এখন। তাই বলে কি যে যা ইচ্ছা তাই খুশি তা করা ঠিক না, অবশ্যই একটা লিমিটেশন আছে প্রত্যেকের। তাছাড়া প্রত্যেকে এখন মানুষের প্রাইভেসি কিন্তু খুব সংকটে আছে। আপনি কাউকে না বলে না শুনে তার একটা ভিডিও তৈরি করে আপনি ছেড়ে দিচ্ছেন, তার কোনো পারমিশন নিচ্ছেন না, সে হঠাৎ করে একদিন দেখে যে তার ভিডিও এরকম একটা তার মানে অপ্রাসঙ্গিক একটা জায়গায় তার ভিডিও তৈরি হয়ে গেছে। তো এটা তো অবশ্যই ঠিক না। এটা অবশ্যই মানে মেনে চলা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটেও আর পৃথিবীর প্রেক্ষাপটেও। বর্তমানে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে খুব এই ধরনের বাজে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে যারা এই টাইপের কাজ বাজ করে থাকে। হ্যাঁ, মানুষকে তাছাড়া ফেক কন্টেন্ট বানায় অনেকে, ইচ্ছা করে তাকে একজন লোককে 500 টাকাতে সাহায্য করার নামে ওই হয়তো বা তাকে কিছু ইয়ে করে কিছু টাকা পয়সা হয়তো দিয়ে বা না দিয়ে হয়েও ভিডিও একটা তৈরি করে সে ভিডিও ফেমাস হয়ে যাচ্ছে। এই টাইপের কাজ বাস্তব করা ঠিক না। যদি কারো এইভাবে যদি কেউ যদি ফলস ইনফরমেশন তৈরি করে যদি ভাইরাল হয়, তাহলে আমার মনে হয় সে লং টাইমে আর কি সে টিকতে পারবে। তার গোমর একদিন ফাঁস হয়ে যাবে, গোমর একদিন অবশ্যই ফাঁস হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। এক্সাম্পল তো আমি জানি না। বলার দরকার নেই, এসব বলা হবে না। এইসব নাম বলা ঠিক না। ধরেন এই ক্ষেত্রে ধরেন যদি যেসব কন্টেন্ট ক্রিয়েটার বর্তমান বাংলাদেশে আছে এক্সিস্টিং, হ্যাঁ, ভাইরাল এসব কন্টেন্ট ক্রিয়েটার, এদের নাম যদি বলে তারপরে বিপদে পড়া কি দরকার আছে? হ্যাঁ, এদের দেখা যাচ্ছে যে পুলিশের মানে এরকম হতে পারে যে ভালো পজিশনে এখন আছে, টাকা পয়সা আছে, সব কিছু পাওয়ার আছে না, এদের নামে। সর্বোপরি আমরা যারা কন্টেন্ট ভবিষ্যতে ক্রিয়েট করতে চাই, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের সম্পর্কে আমরা কিছু বলি। আসলে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েশনের যুগের লোক না, এই কারণে আমি এই বিষয়ে কোনো না ইয়ে নাই আমার। অশ্লীলতা হ্যাঁ, বিষয়ে তাদের কিছু বলি যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে দীর্ঘমেয়াদী তাদের ইয়েটা ধরে আমি রাখতে মনে করি পারে, যে বাংলাদেশে কিছু ভালো ভালো চ্যানেল আছে, ঠিক আছে, তাদেরকে লক্ষ্য যেমন করতে হবে। যদি এদের মতো এদের টাইপের কন্টেন্ট যদি না করা যায়, শিক্ষিত মানুষের কন্টেন্ট না তৈরি করলে অশিক্ষিত মানুষের কন্টেন্ট তৈরি করুক, সমস্যা নেই, কিন্তু অশ্লীলতা যেন না হয়, অশ্লীল কন্টেন্ট বানানোর দরকার নেই। একটু শিক্ষণীয় না হোক, কিন্তু অশিক্ষণীয় যাতে কিছু না থাকে সেখানে, এই বিষয়টা আর কি নজর রাখা উচিত। আমার কথা হচ্ছে তাই। যদি আপনি সেখান থেকে কিছু মেসেজ দিতে পারছেন না, কোনো কিছু শিক্ষার কিছু নাই সেখানে, এটা কোনো বড় ফ্যাক্ট না, কিন্তু এখান থেকে যদি অশ্লীলতা ছড়ায়, এখান থেকে যদি মাদকতা ছড়ায়, এখানে যদি মানুষের খারাপ কিছু দেখে, হ্যাঁ, মানুষের সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছুই সেভ হয়ে যায়। ছোটো ছোটো বাচ্চারা যদি একটা সে মেয়েকে ধরে মারতেছে, অ্যাবিউজ করতেছে, বা একটা খারাপ কাজ করতেছে একটা ছেলে, এই টাইপের যদি কোনো ভিডিও যদি মানে দেখে, তাহলে তার ভবিষ্যতে তার মানসিক ইম্প্যাক্টটা কেমন পড়বে সেটা অবশ্যই বিবেচনা করা উচিত। হ্যাঁ, এটা সে লং টাইমে সে বড় হয়ে তার অথবা সে খারাপ পথে যাবে, অথবা পরবর্তীতে সে তার সাবকনসিয়াস মাইন্ডে ওইটা তার ইফেক্ট ফেলবে, নেগেটিভভাবে তার করবে, ইম্প্যাক্ট ফেলবে। অর্থাৎ সব রকম কন্টেন্ট ক্রিয়েটারের কি আর কি অন্তত এই বিষয়গুলো অন্তত চেতনা থাকা উচিত। যেমন জাপানের যদি আমি চিন্তা করি, যে জাপানের একটা উদাহরণ নেওয়া যায়। জাপানে একটা ট্রাফিক সিগন্যাল যদি রাত 12টার সময় যদি জ্বলে থাকে, তাহলে ওখান থেকে ওই সময় ওরা ওই দেশের নাগরিক
ওই ট্রাফিক স্ট্যান্ডে ওইখানে দাঁড়ায় থাকে গাড়ি নিয়ে, ট্রাফিক সিগন্যাল তারা ফলো করে তখনও, যদিও কোনো জ্যাম নেই, উইদাউট কোনো জ্যাম নেই, কোনো গাড়ি নেই, সেই গাড়ি সোজা সে স্ট্রেট ফরওয়ার্ড সে চালা যেতে পারে, কিন্তু তারপরেও সে কিন্তু এই রুলসটাগুলো কিন্তু রেগুলেশন মানে। এগুলো নাগরিক সচেতনতার সিভিক সেন্স, এগুলো সাধারণ সিভিক সেন্স, এগুলো নাগরিক সচেতন যদি না হয় তাহলে এটা ভবিষ্যতে দেখা যাচ্ছে কি যে এটা অনেক বড় খারাপ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এটা আসলে একটা তার এখানে যুক্তি কী যে ওদের মানুষের যে এইটা দেখে যদি অন্য কেউ যাতে না শেখে। আমি যে এখান থেকে যদি ট্রাফিক সিগন্যাল যদি আমি না মানি, না রেগুলেশন যদি না মানি, তাহলে এটা যদি কেউ যদি দেখে অন্য কেউ যদি শিখে ফেলে এই খারাপ বিষয়টা, এটা আর একজনের উপর ইম্প্যাক্ট ফেলবে, এইটা যাতে না হয় এই কারণে ওরা এত স্ট্রিক্টলি ফলো করে। কিন্তু বাংলাদেশের মানুষ এই সেন্সটা নেই যে আমি যদি একটা খারাপ কাজ করি, আমি এত বড় বয়সে একটা মানুষ, আমি এত বড় পজিশনের একটা মানুষ, আমার এত ফলোয়ার আছে, তো আমি যদি একটা খারাপ কাজ করি তাহলে যেন আমার যারা ভিডিও দেখতেছে, আমার যারা ফলোয়ার আছে, এরাও তো খারাপ কাজ সেই কাজটা করবে। অথবা আমি যেন আমি একটা এইরকম একটা জায়গায় থেকে যেন আমি আমার নিজের ভালো কিছু কাজ আমি করতে পারি, ভালো কিছু না হোক না কোনো খারাপ যেন কিছু না করি, যাতে মানুষ আমার দ্বারা কোনো খারাপ দিকে নিয়ন্ত্রিত যাতে না হয়, খারাপ দিকে না যায়, এই বিষয়ে অন্তত সবার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের অন্তত সতর্ক থাকা উচিত। বাংলাদেশে সে যেমনই কন্টেন্ট বানাক না কেন, সে শিক্ষণীয় বানাক অশিক্ষণীয় বানাক, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে সে যেন সামাজিকভাবে যেন যে খুবই মানে নিম্ন মানে যাতে না হয়, যাতে মানুষ সামাজিকভাবে যেন মানুষের ক্ষতি না করে, এই বিষয়গুলো অন্তত মানুষের একটু ইয়ে করে রেগুলেশন করে বানানো উচিত। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ মুখলেসুর বক্তব্য রহমান দেওয়ার জন্য। আগামীকাল আবার দেখা হবে আপনার সাথে। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাউসিটা পালা গেছে।